ছাত্ররা কি করে দেশের সীমানার বাইরে বিদেশে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, কিসের ভিত্তিতে? এই ইন্সপিরেশন যদি সকল ছাত্র সংগঠন মিলে এই দেশে করতে পারত, আমার তো ধারণা নতুন প্রজন্মের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। আমার তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলকে যদি আবাসিক হলে রূপান্তরিত করা যেত পরিপূর্ণভাবে ছাত্রদের, তাহলে ট্রেডিশনাল ছাত্ররা যদি থাকতেই না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এখন যদি আমি বলি যে কালকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে 9টার মধ্যে প্রবেশ করতে হবে, আমার তো মনে হয় এফআরএম হল পর্যন্ত লাইন হবে। এখান থেকে শুরু করে এফআরএম হল নীলক্ষেত পর্যন্ত লাইন হওয়ার পরে একজন আরেকজনের জন্য অপেক্ষা করবে যে কে সিট ছেড়ে যাবে আর কে বসবে। এরকম প্রতিযোগিতা দেখছে না তোমরা? আমি তো এটাই দেখছি শহীদুল্লাহ হলের সায়েন্স লাইব্রেরিতে জায়গা পাওয়ার জন্য আগের দিন থেকে মশারির ভিতরে কোনায় বসে রয়েছে। কেন তো এখন যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, এখন এই লাইব্রেরি এস্টাবলিশমেন্ট, লাইব্রেরি এনহ্যান্সমেন্ট, লাইব্রেরি রিসার্চ ওরিয়েন্টেড বইপত্র আনা, ইন্টারনেট বেস ফ্যাসিলিটি ক্রিয়েট করা, ছাত্র শিবিরকে দাবি উত্থাপন করতে পারে না? এই দাবি উত্থাপন করা কি ছাত্র শিবিরের কর্মে যদি তারা এটা অ্যাড করে আর এর ভিত্তিতে যদি লাইব্রেরি ফ্যাসিলিটি ডেভেলপ হয়, তাহলে কি ছাত্রদের জন্য ভালো হয় না খারাপ হয়? ফর এক্সাম্পল ধরেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ জার্নাল বের হয় না, খেয়াল করেছেন আপনারা কখনো? রিসার্চ জার্নাল বের হয় না তো, এবং এতই হাঁটি হাঁটি পা পা করে রিসার্চ জার্নাল বের হয়, কারো কোনো বৃহত্তর কন্ট্রিবিউশন নাই। তো বৃহত্তর কন্ট্রিবিউশন যদি না থাকে, তাহলে ছাত্ররা কি করে ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট হিসেবে বেড়ে উঠবে? ছাত্ররা কি করে দেশের সীমানার বাইরে বিদেশে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, কিসের ভিত্তিতে? এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শিবির করে, বিতর্ক করে, এই বিতর্ক করার মধ্যে দিয়ে কি বের হয়? এই বিতর্ক করার মধ্যে দিয়ে একজন মানুষের বিতর্কার যে থিঙ্কিং ক্যাপাসিটি, এটা শানিত হয়। তো ছাত্র শিবির এটা আয়োজন করছে, এই যে আয়োজন করছে হলো সায়েন্স ফেস্ট আয়োজন করছে, ছাত্র শিবির সারা দেশ জুড়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে, ফুটবল খেলার আয়োজন করছে, ক্রিকেট খেলার আয়োজন করছে, ছাত্রদের মধ্যে কম্পিট করছে, একের সাথে অন্যের এক্সেলেন্সের পার্থক্য বিল্ড আপ করছে। এই যে ইন্সপিরেশন, এই ইন্সপিরেশন যদি সকল ছাত্র সংগঠন মিলে এই দেশে করতে পারতো, আমার তো ধারণা নতুন প্রজন্মের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। কিন্তু তা পারে না, কেন পারে না? কারণ কি জানেন? মেইন এক্সাম্পল হলো ছাত্র শিবির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো পরিচালনা করে, ছাত্রদের সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইনএক্সট্রিকেবলি লিঙ্কড। ছাত্র আছে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে নাই। এরকম ছাত্ররা আপনারা যদি কেউ অক্সফোর্ডে, কেমব্রিজে নিয়ে যান, আমি এক সময় আমেরিকাতে গিয়ে ইচ্ছে করে 10টা আইভি লিগ ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখলাম এরা কি করে। এখানে তো ছাত্র পলিটিক্স নাই, কাজটা কি করে? কিন্তু দেখা গেছে এক ইউএল ইউনিভার্সিটি থেকে আমেরিকার যে কজন প্রেসিডেন্ট হয়েছে, শুধুমাত্র ইউএল ইউনিভার্সিটির ছাত্র ছিল, এরকম প্রেসিডেন্ট হয়েছে 7 জন। এবং বড় করে একটা ডিবেটিং ক্লাব আছে, এই ডিবেটিং ক্লাবের কোনায় বড় করে তাদের সিনারিওটা একের পর এক ছবি, একের পর এক ছবি, কার পরে কে, কার পরে কে, কার পরে কে। মনে হয় এই বিশ্ববিদ্যালয়ে মনে হয় প্রেসিডেন্ট বানানোর জন্য তৈরি ছিল। ক্যারেক্টার। কিন্তু আমরা এই কর্মকাণ্ড বলে আমরা কোথায় আছি জানেন? আমরা হলো সিট দখল করি। আর কোথায় আছি? কে সিটের উপরে থাকবে, কে সিটের নিচে থাকবে। আমার তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলকে যদি আবাসিক হলে রূপান্তরিত করা যেত পরিপূর্ণভাবে ছাত্রদের, তাহলে ট্রেডিশনাল ছাত্ররা যদি থাকতেই না। আমরা একসময় একটা উদ্যোগ নিয়েছিলাম, আমার মনে আছে 2005 সালে আমরা একটা সেমিনারের আয়োজন করেছিলাম। সেমিনারের আয়োজন করে একটা দাবি দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আবাসন সিস্টেমকে সারা জীবনের জন্য দূর করে দেওয়া হোক। এবং দেখবেন ওখানে দেখলাম কেউ কেউ তখন প্রতিবাদ করছিল। তখন আমি ভাবতাম যে আরে প্রতিবাদ করে কেন? একজন ছাত্রের জন্য একটা সিট থাকবে, কিন্তু এই লোক প্রতিবাদ করে কেন? তখন আমি গভীরভাবে দেখলাম যে তার রুটি রোজগার এখানে শেষ হয়ে যাবে। অথচ ঢাকা, আমি তো আমার ধারণা, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হতাম, নতুন সুযোগ পাইতাম, আমি যদি শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50টা মাল্টি স্টোরি হল বানিয়ে দিতাম।
একজন ছাত্র পাইতেন না যে কানে ধরে হলে থাকতে হবে সিটে, এই জন্য অমুক ভাই জিন্দাবাদ তমুক ভাই মুর্দাবাদ বলবে, একজনও পাবেন না। কারণ দিস ইজ নট এক্সপেকটেশন। তখনও শিবির রেলেভেন্ট থাকবে, কারণ কি তখন শিবির বিতর্ক করবে, তখন শিবির রেলেভেন্ট থাকবে, কারণ তখন শিবির রিসার্চ পেপার পাবলিকেশন কম্পিটিশন চালাবে, তখনও শিবির রেলেভেন্ট থাকবে, কারণ লাইব্রেরিতে পৃথিবীর বিখ্যাত বইগুলি নিয়ে বই পড়া কম্পিটিশন চালু করবে। এইগুলো অন্য কারোর জন্য চালু করা এত সহজ না। শিবির হলো একটা এমন একটা ইনস্টিটিউশনাল মেকানিজম, যে মেকানিজম ওই যে আপনি র মেটেরিয়াল ঢোকাবেন, শেষ দিকে সাবান হয়ে বের হবে। আপনি একদিকে ঢোকাবেন চর্বি, চর্বির শেষ মাথা কি সাবান। যখন সাবান হাতে পান তখন চর্বির কথা মনে থাকে? আমরা এখানে বেছে নিয়েছি, আমরা দেশে বিদেশে এমন কোন জায়গায়, এমন কোন বিখ্যাত জায়গায়, আমার এই 16-17 বছরের উকালতি জিন্দেগিতে এমন পৃথিবীর বড় বড় জায়গায় আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, এবং এই পুরো ট্রেনিংটা শিবিরের কাছ থেকে আমরা পেয়েছি। এবং শিবির আমাদেরকে এমন ফাইন টিউনিং শিখিয়েছে, কিভাবে অন্যের সমালোচনা করতে হয় এটাও শিখিয়েছে, কিভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হয় এটাও শিখিয়েছে, কিভাবে আদব প্রকাশ করতে হয় এটাও শিখিয়েছে, এবং কিভাবে নেতা নির্বাচিত হয়ে যাওয়ার পরে ভয়ে থরথর কম্পমান অভিব্যক্তিতে সিক্ত হতে হয় এটাও শিবির আমাদেরকে শিখিয়েছে। ফলে আমি মনে করি, under any circumstances in Bangladesh, specifically in Dhaka University, the organization seeing what is doing, these organizations will always be relevant.